হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাস টিউটোরিয়ালস। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আলোচনায় থাকছে দ্বাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ের একটা গুরুত্বপূর্ণ কবিতা, যাকে আমরা সনেট বলেই চিনি। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা এই সনেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ক্লাস 12-এর জন্য। প্রতি বছরই প্রায় এখান থেকে প্রশ্ন আসে। তো চলো আমরা দেরি না করে এই কবিতাটা সম্পর্কে বা এই সনেটটা সম্পর্কে বিশেষ কিছু তথ্য জেনে নিই। তো প্রথমে এই কবিতাটা পড়তে গেলে বা সনেটটা পড়তে গেলে আমাকে জানতে হবে সনেট কাকে বলে, সনেটটা কি জিনিস। সনেট শব্দটা একটা ইটালিয়ান ওয়ার্ড, এই ইটালি থেকে এই শব্দটার উৎপত্তি, যার নাম হচ্ছে সনেট্টো। এই সনেট্টো হচ্ছে 14 লাইনের এমন একটা কবিতা যেটা একটা ছোট্ট সাউন্ড হতে পারে এবং ছোট একটা গানও হতে পারে। এখন এই সনেটের ফরমেশন আছে দুটো। ইতালিতে কবি পেত্রার্ক প্রথম এর লেখা চালু করেন, তাই তার নাম অনুযায়ী এটা ইটালিয়ান সনেট হয়ে যায় বা পেত্রার্কান সনেট হয়ে যায়। এই পেত্রার্কান সনেটের আবার দুটো ফর্ম আছে, আমি তোমাদের সুবিধার জন্য টোটাল একটা ছক কেটে দেখিয়ে দিয়েছি। জিনিসটা দেখো, পেত্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট এর দুটো ফর্ম, একটা হচ্ছে অক্টেভ পার্ট, একটা হচ্ছে সেস্টেড পার্ট। অক্টেভ পার্টটা কি, অর্থাৎ টোটাল যে 14 লাইনটাকে সেটাকে আমরা 8 আর 6 ভাগ করব। এই 8টা কিভাবে থাকবে, 8 থাকবে 4-4-এ, অর্থাৎ চারটে লাইন করে আমরা একটা স্তবক বলছি আর কি, যেটা একটা কোয়ার্ট্রেন বা এখানে আমরা বলছি অক্টেভ পার্ট। এই অক্টেভ পার্টে এই 8টা লাইন 4-4 করে দুটো স্তবকে বিভক্ত থাকবে। এরপরে 2-2-2 হতে পারে বা 3-3 হতে পারে। ওই যে 8 আর 6 হচ্ছে 14 লাইন। এই 6 লাইনটা বা এই 8 লাইনটা টোটাল করে, এই 8 লাইনকে তো আমরা অক্টেভ বলছি, আর 6 লাইনটা এটাকে আমরা বলছি সেস্টেড। এই 8 আর 6 14 লাইন, এটা টোটালটা হচ্ছে একটা সনেট, যার নাম হচ্ছে পেত্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট। এরপরে আমরা চলে আসব শেক্সপিয়ারিয়ান সনেটে, যেটাকে আমরা ইংলিশ সনেট বলেও জেনে থাকি। আমরা আমাদের এই পুরো যে সমস্ত দেশগুলোতে যেসব সনেটগুলো লেখা হয়, আমরা অনেকগুলো সনেট যখন পড়ি তখন বেশিরভাগ কবিদেরকেই দেখবো আমরা কিন্তু এই ইটালিয়ান সনেটটাকেই কিন্তু তারা ফলো করেছেন। এখন উইলিয়াম শেক্সপিয়ার কি করেছেন, আরেকটু মডার্নাইজেশন করেছেন, আরেকটু আধুনিকতর করে তুলেছেন তার লেখাকে। কিভাবে, তিনি 12 আর 2-এ ভাগ করেছেন এই 14 লাইনটাকে। 12 আর 2, 4-4-4, 3টে কোয়ার্ট্রেন, 3-4-12 নাম রেখেছেন কোয়ার্ট্রেন। এবং তার যে দুটো লাইন শেষ, এই দুটো লাইনকে আমরা বলছি কাপলেট। এই দুটো ছন্দটা আলাদা, এর রিদিম প্যাটার্ন আছে। এই 14টা লাইনের রিদিম প্যাটার্নটা কীরকম আমি যখন পড়াবো তখন আমি পরিষ্কার বলে দেবো। এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ এবং হচ্ছে জিজি। কোয়ার্ট্রেন পার্টের ছন্দটা 3টেতে এভাবেই থাকবে, আর একেবারে শেষ দুটো লাইন যেটা আছে সেখানে দুটো জিজি হিসাবে থাকবে, ঠিক আছে। আর রিদিম প্যাটার্ন এটা হচ্ছে ইয়াম্বিক পেন্টামিটারে লেখা আছে। আমরা যখন ছন্দ বড় হলে পড়বো, তখন ইংলিশ অনার্স নিয়ে পড়লে তখন আমরা এইগুলো পড়তে পারি। আর এই কবিতাটা পড়তে গেলে আমাকে ইংল্যান্ডের বা সেখানকার যে এনভায়রনমেন্ট, পরিবেশটা, এটা সম্পর্কে আমার জানা অত্যন্ত জরুরি। আমাদের বছর হয় 12 মাসে, এই বছরটাকে আমরা দুটো ভাগ যদি করি, 9 মাস এবং 3 মাস। 9 মাস সেখানে সবসময় বরফ পড়ে বা প্রচণ্ড ঠান্ডা শীতের জায়গা, কিন্তু বাকি যে 3 মাস আছে এই 3 মাস কিন্তু গরম পড়ে। স্বাভাবিকভাবেই সামারটা ইংল্যান্ডবাসীর কাছে এতটাই আরামপ্রদ এবং আনন্দময় বা আনন্দকর, এই জন্য আমরা এই কবিতাটা যখন পড়ব, কবি তার বন্ধুকে তুলনা করছেন, তার বন্ধুর সৌন্দর্যকে তিনি তুলনা করছেন সামারের সঙ্গে। না হলে সামারের সঙ্গে কোনো একজন মানুষের তুলনা কখনোই হতে পারে না। অর্থাৎ সামার যতটা আনন্দ দেয় মানুষকে, তার থেকেও বেশি আনন্দ দিতে পারে এবং তার থেকেও বেশি সুন্দর এবং মনোরম হচ্ছে তার বন্ধু। তার বন্ধুর সৌন্দর্যকেই এখানে মানুষের মধ্যে তুলে ধরার জন্য কিন্তু এই কবিতাটা রচনা করেছেন। আমি আরও এর নিয়ে অনেক কথা আছে, সেগুলো আমি বলছি। এখানে টোটাল হচ্ছে 154খানা সনেট আছে। আমরা কবি পরিচিতির মধ্যেই দেখতে পাবো যে উইলিয়াম শেক্সপিয়ার তার জীবনে 154খানা সনেট কিন্তু রচনা করেছিলেন। এই 1 থেকে 126 পর্যন্ত তিনি অ্যাড্রেস করেছিলেন তার বন্ধু, যিনি হচ্ছেন উইলিয়াম হারবার্ট বা হচ্ছে মিস্টার W.H. বলেও আমরা জানি। তিনি ছিলেন আর্ল অফ সাউদাম্পটন, অর্থাৎ সাউদাম্পটন শহরের একজন উচ্চপদস্থ কর্মচারী ছিলেন তিনি। তিনি এতটাই সুন্দর ছিলেন, তার বন্ধু হিসাবে তার এতটাই যে ভালো সম্পর্ক, তার বিউটি, তার যে মনোরমতা বা তার যে সৌন্দর্য, সেটাকেই প্রকাশ করার জন্য কিন্তু এখানে কবি সামারের সঙ্গে তার তুলনা টেনেছেন। এরপরে আমরা দেখব 127 থেকে 152, অর্থাৎ 126-এর পর থেকে শুরু করে 152 পর্যন্ত তিনি
ইংরেজি সাহিত্যে যাকে আমরা ডার্ক লেডি বা মিস্টেরিয়াস লেডি বলে জানি তাকেই উৎসর্গ করে লিখেছিলেন। আমরা কিন্তু সত্যিকারেই জানতে পারিনি এই ডার্ক লেডি বা মিস্টেরিয়াস লেডি আসলে কে, এই তার কোনো বিশেষ নামটাও কিন্তু নামের পরিচয়টাও কিন্তু পাওয়া যায়নি, আমরা নামটা জানতে পারিনি। এর পরবর্তীতে রয়েছে 153 এবং 154, শেষ দুটো তিনি ডেডিকেট করেছিলেন বা অ্যাড্রেসড করেছিলেন কিউপিডকে। কিউপিড হচ্ছে দ্য রোমান গড অফ লাভ, অর্থাৎ ভালোবাসার দেবতা কিউপিড। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি সর্বপ্রথমে লিখেছি সনেট নাম্বার 18, তাহলে এতগুলো সনেটের মধ্যে নাম্বার 18 কেন আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আর কেনই বা এত ইম্পর্টেন্ট, আমি সে বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করছি। 1 থেকে যখন 17 পর্যন্ত যেসব সনেটগুলো লিখেছিলেন তখন এই চিন্তা নিয়ে লিখেছিলেন কবি অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার। তিনি তার বন্ধুর সঙ্গে তার যে সম্পর্ক, তার বন্ধুর যে সৌন্দর্য, তার বিউটি, তার ইউথফুলনেস, তার যৌবন, সবটাকেই তিনি চেয়েছিলেন তার সন্তানাদির মধ্য দিয়ে, অর্থাৎ তিনি চেয়েছিলেন যে তার বন্ধু বিবাহ করুক, তার বিবাহ হলে তার সন্তানাদি হবে, তাদের যে ঘটনা, তাদের যে ঘটনাক্রম সেগুলোকে বিবরণ দেবে মানুষের কাছে সেই ছেলে মেয়েগুলো বা পরবর্তী জেনারেশনগুলো। কিন্তু 17 নাম্বার কবিতা পর্যন্ত বা সনেট পর্যন্ত তার এই যে চিন্তাভাবনা ছিল এভাবেই চলতে থাকে, এর উপরে বেস করে তিনি লিখতে থাকেন। কিন্তু যখন 18 নম্বর সনেটটা তিনি লিখতে যাচ্ছেন তখন মনের ভাবনাটা তার পরিবর্তন হয়। তিনি ভাবলেন এই জেনারেশনটা বা তার পরবর্তী জেনারেশনটা আমাদের কথা মনে রাখতে পারে, কিন্তু তারপরে এই জন্য তখন তিনি চিন্তা করলেন যে আমরা যেহেতু রাইটার, আমাদের লেখনীর মধ্য দিয়ে আমাদের সম্পর্কটাকে সুন্দরভাবে আমরা তৈরি করে দিয়ে যাব, যেটা জেনারেশন ওয়াইজ জেনারেশন, অর্থাৎ বছরের পর বছর, ইয়ার আফটার ইয়ার মানুষ এটাকে পড়বে। আজকে আমরা না পড়লেও অন্য কেউ পড়ছে, অন্য কেউ না পড়লেও অন্য দেশে সেটা চলছে, কেউ না কেউ সেটা পড়বে, অর্থাৎ তার সেটা তার বন্ধুর যে সৌন্দর্য, এটা মানুষের মনের মধ্যে চিরকাল তিনি বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন। এই জন্য 18 নম্বর কবিতা থেকে তিনি কিন্তু তার লেখার যে পদ্ধতি বা তার যে ভাবনা সেটা কিন্তু তিনি বদলে দিলেন। এই জন্য 18 নম্বর সনেটটা আমাদের পাঠ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ্য। তো চলো এবারে আমরা 18 নম্বর সনেটটা পড়ে ফেলি, যেটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। প্রথম কথা বলছে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। আমি কি তোমাকে, দি মানে এখানে কিন্তু ইউ, এটার কিছু কিছু ওল্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে আছে, আমি বোঝানোর চেষ্টা করছি, অত্যন্ত ভালো করে তোমরা বোঝার একটু চেষ্টা করো, প্রয়োজনে একটা পেন্সিল নিয়ে বসো, বইতে ওই ওয়ার্ডগুলোর উপরে লিখে নাও। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে গ্রীষ্মের কোনো দিনের সঙ্গে তুলনা করতে পারি? পারি না। কেন পারি না? বলছে দাউ আর্ট, দাউ মানে হচ্ছে ইউ, আর্ট মানে হচ্ছে আর, মোর লাভলি আরও সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট আরও মনোরম, টেম্পারেট মানে কিন্তু মনোরম। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, আমি বন্ধুকে তুলনা করতে পারি না, কার সাথে? সামার ডের সাথে। কেন তুলনা করতে পারি না? কারণ সামার ডের বা সামারের বেশ কিছু খারাপ গুণ রয়েছে, সেই গুণগুলোকে তিনি একে একে তুলে ধরার চেষ্টা করছেন। দেখো, একটা কারো যদি খারাপ গুণ আমি প্রকাশ করি তাহলে অপোজিটে যে রয়েছে তার কিন্তু ভালোটাই প্রকাশ পায়। এই জন্য সামারের যে খুঁটিনাটি দোষ বা ত্রুটিগুলো রয়েছে তিনি বের করার চেষ্টা করছেন। প্রথমে কি বলছেন? রাফ উইন্ডস মানে ঝোড়ো হাওয়া, ডু শেক, ডু কেন শেক বলতেই পারতো, রাফ উইন্ড শেক, ডু মানে হচ্ছে এখানে একটু এমফাসাইজ করার চেষ্টা করছে, মানে জোর দেওয়ার চেষ্টা করছে। ডু শেক, শেক মানে নাড়িয়ে, অর্থাৎ এখানে ঝরিয়ে ফেলা। দ্য ডার্লিং বার্ডস অফ মে, ডার্লিং মানে প্রিয় বা পছন্দের যে কুঁড়িগুলো বা মুকুলগুলো আছে সেগুলোকে কি করে? ফেলে দেয়, ঝরিয়ে দেয় মে মাসে। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্টেড ইট, অ্যান্ড সামার্স লিজ মানে গ্রীষ্মের যে সময়সীমা বা টাইম ডিউরেশন, সেটা কি হচ্ছে? অল টু শর্টেড ইট, অত্যন্ত কম সময়ের জন্য আসে। অর্থাৎ প্রথমত হচ্ছে যখন সামার আসে তখন কিন্তু ঝোড়ো হাওয়ার সমস্ত কুঁড়িগুলোকে ঝরিয়ে দেয়, এই একটা খারাপ গুণ। দ্বিতীয়ত হচ্ছে সে আসেও খুব অল্প সময়ের জন্য, অর্থাৎ সেটা কিন্তু তার খারাপ গুণ। তারপরে কি বলছে? সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, সামটাইমস মানে মাঝে মাঝে, বলছে টু হট অত্যন্ত গরম, মাঝে মাঝে অত্যন্ত গরম দেয়। কেন? দ্য আই অফ হেভেন সাইন্স, আই অফ হেভেন মানে হচ্ছে আকাশের চোখ, এটা হয় তা নয়, অর্থাৎ আমরা সমস্ত কিছু দেখি কার জন্য? সূর্যের জন্য, তাই সূর্যকে এখানে আই অফ হেভেন বলে সিগনিফাই করা হয়েছে বা বোঝানো হয়েছে। সাইন্স মানে হচ্ছে কিরণ দেয় বা আলো দেয়, অর্থাৎ সূর্য মাঝে মাঝে এমন আলো দেয়, এমন কিরণ দেয়, সমস্ত পৃথিবীটা যেন মনে হয় অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। তাহলে এটাও একটা খারাপ গুণের মধ্যে পড়ে।
অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, মাঝে মাঝে কি হয়, অফেন মানে হচ্ছে প্রায়, ইজ হিজ গোল্ড কমপ্লেকশন, কমপ্লেকশন মানে হচ্ছে তার আভা, তার যে রং, ঠিক আছে, তার যে ঔজ্জ্বল্য সেটা কি হয়, কমে যায়। ডিমড মানে হচ্ছে কমে যাওয়া। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স, প্রত্যেকটা সৌন্দর্য কি হয়, মাঝে মাঝে ডিক্লাইন মানে হচ্ছে কমে যায়, কাম টু অ্যান এন্ড, ফিনিশ হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। কিন্তু এখানে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার এই কথাটাই কিন্তু আমাদের বুঝতে গেলে একটু বেগ পেতে হয়। প্রত্যেকটা সৌন্দর্য, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, একটা সৌন্দর্য থেকে আরেকটা সৌন্দর্য, অর্থাৎ পৃথিবীর যে সৃষ্টি, ঈশ্বরের যে একটা দারুণ একটা মৌলিক সৃষ্টি, সেই সৃষ্টির মধ্যে প্রত্যেকটা সৃষ্টি কিন্তু সুন্দর। এই প্রত্যেকটা সৃষ্টির কোনোটাই কিন্তু চিরকাল স্থায়িত্ব পায় না। এই জন্য বলছে একটা থেকে আরেকটা সৌন্দর্য, যেটাই তুমি ধরবে, অর্থাৎ প্রত্যেকটা সৌন্দর্যই কিন্তু একটা না একটা সময় শেষ হয়ে যায়। বাট দাই ইটারনাল সামার, এবার এই এতগুলো খারাপ কথা বলার পরে, অর্থাৎ সামারের খুঁটিনাটি দোষ ত্রুটি ধরার পরে এবারে আসছে কিন্তু তোমার, দাই মানে হচ্ছে ইয়োর, যে ইটারনাল সামার, ইটারনাল মানে শাশ্বত, যেটা কখনোই শেষ হয়ে যায় না, চিরকাল বেঁচে থাকে। কি বলছে, শ্যাল নট ফেড, শ্যাল নট ফেড মানে হচ্ছে কখনোই ফেড হয়ে যাবে না। ফেড মানে কি, কালার চটে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, বিবর্ণ হয়ে যাওয়া, ম্লান হয়ে যাওয়া, নষ্ট হবে না কখনো, চিরকাল একই রকম থাকবে। নর লুজ পজিশন, এইখান থেকে একটু ভালো করে বোঝার আছে। নর লুজ মানে হারিয়ে ফেলবে না, পজিশন মানে হচ্ছে তার অধিকার, তার সম্পত্তি। তার সম্পত্তিটা কিসের সম্পত্তি, অফ দ্যাট ফেয়ার, ওই সৌন্দর্যের সম্পত্তি। দা ওর্স, যেটা তুমি ধারণ করে রেখেছো। বিলংস টু, ওর্স মানে এখানে বিলং টু, যেটা তোমার অধিকারে রয়েছে, অর্থাৎ তোমার অধিকার, তোমার সম্পত্তি, সেটা হচ্ছে তোমার ওই সৌন্দর্যটা, যেটা কিন্তু কখনোই শেষ হয়ে যাবে না। নর শ্যাল ডেথ, মৃত্যু কি করবে না, ব্র্যাগ মানে আস্ফালিত করতে পারবে না, অর্থাৎ টেনে নিয়ে যেতে পারবে না। দাও ওন্ডারেস্ট, ওন্ডারেস্ট মানে অ্যাকচুয়ালি ওন্ডার মানে হচ্ছে ভ্রমণ, ওয়ান্ডার মানে হচ্ছে ভ্রমণ, এখানে ওন্ডারেস্ট মানে এখানে টেনে নিয়ে যাওয়া বা তার করায়ত্ত করা। কি বলছে, ইনিশেড মানে তার ছায়া, মৃত্যু কখনো তোমাকে বা তোমার সৌন্দর্যকে তার ছায়া তলে বা তার করায়ত্ত করতে পারবে না, অর্থাৎ তোমার উপরে সে অহংকার দেখিয়ে তোমাকে টেনে নিয়ে যেতে পারবে না। হোয়েন ইন ইটারনাল লাইন্স, কখন পারবে না, হোয়েন যখন, ইন ইটারনাল লাইন্স এই শাশ্বত লাইনগুলোর মধ্যে, শাশ্বত লাইন কোনগুলো, এই যে কবিতার লাইনগুলো আমি লিখে যাচ্ছি, অর্থাৎ তিনি যে লিখছেন এই লাইনগুলোর কথা বলা হচ্ছে। টু টাইম মানে সময়ের সঙ্গে, দাও গ্রোস্ট, অর্থাৎ দাও মানে এখানে ইউ, তুমি, ওর্স্ট মানে কি, গ্রোস্ট মানে হচ্ছে বড় হওয়া, অর্থাৎ তুমি যত বড় হতে থাকবে, অর্থাৎ যত দিন যেতে থাকবে, সময়ের সঙ্গে সঙ্গে যত সময় যাবে, তোমাকে কিন্তু এ প্রাণ দিতে থাকবে। কি বলছে, সময়ের সঙ্গে সঙ্গে এটা চলতে থাকবে, যতদিন তুমি বড় হতে থাকবে। সো লং, আমরা এই যে তিনটে, 3 4 12, অর্থাৎ হচ্ছে আমরা কিন্তু 3টে কোয়াট্রেন পড়ে ফেলেছি। এবার যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে কোয়াট্রেন। আমি বলেছিলাম 12টা, 12 2 কি কাপলেট, একটা হচ্ছে কোয়াট্রেন, একটা হচ্ছে কাপলেট, দুইটা হচ্ছে কাপলেট। আমরা এই কাপলেট পার্টটা এবারে পড়বো। সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ, যতদিন পর্যন্ত মানুষ শ্বাস প্রশ্বাস নেবে। শ্বাস প্রশ্বাস নেওয়া মানে কি, বেঁচে থাকা, অর্থাৎ মানুষ যতদিন অ্যালাইভ থাকবে, বেঁচে থাকবে বা এক্সিস্ট করবে এই পৃথিবীতে। অর আইজ ক্যান সি, অথবা চোখ দেখতে পাবে। মানুষ পড়তে গেলে তো চোখে দেখতে হয়, তা না হলে কি করে, তাহলে মানুষ পড়বে যতদিন, যতদিন সে দেখতে পাবে, যতদিন সে বেঁচে থাকবে, ততদিন কি হবে, সো লং লাইভস দিস, ততদিনই এটা সে জীবন পাবে। ঠিক আছে, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এটা তোমাকে জীবন দিতে থাকবে। দি মানে টু, দি মানে হচ্ছে ইউ। তাহলে আমরা আশা করছি অত্যন্ত সুন্দরভাবে এই কবিতাটা বুঝতে পারলাম। এই কবিতাটা অনেকটাই কঠিন বলে অনেকের মনে হয়, কিন্তু আদপে এই কবিতাটা কিন্তু বা এই সনেটটা কিন্তু খুব একটা কঠিন নয়। একটা ভীষণ সুন্দর একটা চিন্তাভাবনার মধ্য দিয়ে কিন্তু এই কবিতাটা চালিত হয়েছে বা প্রবাহিত হয়েছে। তো আমরা আশা করছি এই কবিতার যে মূল বিষয়বস্তু সেটা আমরা বুঝতে পেরেছি, এবং আনুষঙ্গিক যে যে কথাগুলো আমি বললাম, এই কবিতাটা পড়তে গেলে এই কথাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই। তোমরা এই যে আমার পিছনে যে বোর্ডটা দেওয়া রয়েছে, আমি বেশ কিছু তথ্য, যতগুলো তথ্য বলেছি, কিছু পড়েছি কিছু বলেছি, আমি আর একটা মিনিটের জন্য একবার সরে যাচ্ছি, তোমরা এইটা একটু পজ করে ভালো করে দেখে নিও।